নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা এসে গেছি। আমরা সদানন্দের খুদে জগৎ গল্পটা আলোচনা করছিলাম, প্রায় শেষ হয়ে গেছে এই পর্বটা, এবং আগামী পর্বের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আর এখন অবধি আমরা দেখেছি যে সদানন্দ একটি 13 বছরের ছোট্ট ছেলে, যে ওই বয়সে অন্য ছেলেদের থেকে খুব আলাদা। কারণ ও মারপিট করতে, খেলাধুলা করতে, ছুটোছুটি করতে, একে ওকে খ্যাপাতে, রাগাতে, মারতে, এগুলো একদম ভালোবাসে না। ও চায় আমাদের আশপাশের প্রকৃতিকে ভালো করে পর্যবেক্ষণ করতে, ভালো করে বুঝতে, চিনতে, আশেপাশে যা যা জন্তু জানোয়ার আছে তাদের কাজকর্ম দেখতে, সেগুলো থেকে শিখতে। এগুলোতেই ওর আনন্দ, এগুলোতেই ও খুশি হয় আর মজাও পায়। এবং নানা রকম জন্তু জানোয়ার ও ভালো করে লক্ষ্য করে, যেমন কাক, কাঠবিড়ালি, ফড়িং, এরকম প্রচুর। কিন্তু ওর প্রিয় বা সবচেয়ে কাছের যেই প্রাণী, যাদেরও খুব করে নজর করে এবং বন্ধুত্ব করতেও চায়, সেটা হচ্ছে পিঁপড়ে। এই গল্পটা পুরোপুরি সদানন্দর এই পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে। আমরা দেখেছি সে নানাভাবে পিঁপড়েদের বন্ধুত্ব পাওয়ার চেষ্টা করে। কখনো ওদের খাবার দেয়, যেমন চিনির দানা, সন্দেশ। আবার কখনো দুষ্টু ছেলেরা যখন পিঁপড়েদের কোনো রকম ক্ষতি করে, ওদের বাসা ভেঙে দেয় বা পা দিয়ে মারিয়ে মেরে ফেলে, তখন তাদেরও শাস্তি দেয়। অথচ ও নিজে কিন্তু ভীষণ শান্তশিষ্ট ছেলে। আবার কখনো যখন দেখে বা বুঝতে পারে যে ওর বাড়ির লোকজন পিঁপড়ে মারছে, তখনও অন্যভাবে তাদের নজর ঘুরিয়ে দেয়, যেমন জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে, এবং তারা তখন অন্যান্য কাজকর্ম ছেড়ে, পিঁপড়ে মারা ছেড়ে ওকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ও এইভাবেই পিঁপড়েদের নানা রকমভাবে উপকার করার চেষ্টা করে। আর পিঁপড়েরা ওর মনে হয়েছে যে যেন ওর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে বা ওকে বন্ধু বলে মেনেছে। কখনো এসে ওর কাছে সামনে দুটো পা এরম করে জড়ো করে নমস্কার বলে। আবার ওদের যদি কোনো বিপদ হয়, তখন মিহি সুরে গান গেয়ে ওর কাছে প্রতিবাদ জানায় যে সদানন্দ যেন কিছু ওদের রক্ষা করে কোনোভাবে। তো এইসব নানা ঘটনায় ওর মনে হচ্ছে পিঁপড়েরা ওর বন্ধু হতে চায়। ও লক্ষ্য করে দেখেছে যে পিঁপড়েরা মানুষের মতোই একজোট হয়ে মালপত্র বয়ে নিয়ে যায়। আবার মানুষের মতোই প্রচুর ঘরওয়ালা দুর্গ বানায় যায়, যেগুলো একটার সঙ্গে একটা জুড়ে আছে সুড়ঙ্গর সঙ্গে। মানে এগুলো দেখেও মনে হয়েছে পিঁপড়েরা মানুষের মতোই বুদ্ধি করে কাজকর্ম করে। পিঁপড়েরা মানুষের সমান, হ্যাঁ চেহারাগত পার্থক্য আছে, কিন্তু না হলে পিঁপড়ে এবং মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। এইসব নানা কারণে পিঁপড়েরা ওর খুবই কাছের, খুবই প্রিয়। এবং গল্প শেষের দিকে আমরা দেখেছি যে সদানন্দ অসুস্থ বলে ওকে একটা হসপিটালে রাখা হয়েছে। সেখানে প্রথম দুদিন ও কোনো পিঁপড়েদের দেখতে পাইনি। কাছে ঘরটা ভীষণ পরিষ্কার ছিল, সেজন্য সেখানেও বুঝেছে পিঁপড়ে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ও ঘরের বাইরে একটা আম গাছের ডাল আর কি, সেটা এগিয়েছিল, সেইটার কাছেও যেতে পারছে না প্রথম দু একদিন। বিরক্ত হয়ে গেছিল। এবং যে ডাক্তারবাবু, সে খুব রেগে গেছিলো, কারণ সদানন্দ রেগে গিয়ে একটা ওষুধের শিশি ভেঙে ফেলেছিল। তো সেই ডাক্তারবাবুকে ওর মোটেও পছন্দ হয়নি। ওর মনে হচ্ছে সে ডাক্তারবাবু রাগী বা ভালো মানুষ নয়। তার খুব মোটা গোঁফ ছিল হয়তো, এবং মোটা চশমা ছিল, সেই সব দেখে মনে হয়েছে। 3 নম্বর দিনে যখন ও একটু সুযোগ পেয়েছে, কারণ ওর ঘরে একমাত্র একটি নার্স ছিল, আর সে নার্সটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। তো তখন ও সেই ফাঁকে ওই জানলার কাছে গিয়েছিল, খড়খড়ি বা যেটা একটুখানি বেরিয়ে থাকে সেটার উপরে পা দিয়ে ও হাত বাড়িয়ে ডালটাকে কাছে টানার চেষ্টা করছিল, কারণ সেই ডালের মধ্যে ওর মনে হচ্ছিল পিঁপড়ে থাকতে পারে। কিন্তু ও পা ফসকে পড়ে গেছিলো, স্লিপ করে গেছিলো, তাতে একটা সামান্য খুট করে আওয়াজ হয়েছিল। নার্সটা তাতেই জেগে উঠেছিল, এবং তারপরেই সদানন্দের বেশ বিপদ হয়েছিল। কী হয়েছিল সেই জায়গাটা আজকে আমরা এখানে বলবো। আর যায় কোথা, একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে ফেললো। আর সেই সঙ্গে আরও অন্য লোকও এসে পড়লো। তাই আমিও আর কিচ্ছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানলা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা! অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙে মরেই যাবে। তো কি হলো, সেই খট করে যে ছোট্ট একটা আওয়াজ হলো, তাতে নার্স জেগে উঠলো। সে বুঝলো যে সদানন্দ একটা কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে। সে চিৎকার করে লাফ দিয়ে এসে সদানন্দকে জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে পরে প্রায় মাটির সঙ্গে ঘষা আর কি নিয়ে বিছানায় নিয়ে ফেললো। আর সঙ্গে অন্যান্য লোকও এসে গেলো চিৎকার শুনে। আর ডাক্তারবাবু এসে পড়লো। সদানন্দ এত লোকের সামনে আর কিছু করতে পারলো না। ডাক্তারবাবু এসে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। কিসের ইঞ্জেকশন সেটা আমরা পরে বুঝছি। আমরা ওদের কথাবার্তা, সদানন্দ ওদের কথাবার্তা বা আলোচনা থেকে বুঝতে পারলো যে ওরা ভেবেছিল সদানন্দ ওই জানলা দিয়ে গলে
বেরিয়েছিল যেহেতু গ্রিলের মাঝখান দিয়ে, ওরা ভেবেছিল সদানন্দ হয়তো জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছে। আর ওর মনে হয়েছিল যে ওরা কী করে ভাবলো যে সদানন্দ হয়তো বোকা হবে, কারণ সদানন্দ খুব ভালোভাবেই জানে যে অত উঁচু থেকে লাফ দিলে পড়ে গিয়ে হাত পা ভেঙেই যাবে বা মারাই যেতে পারে। তো সদানন্দ ওরকম বোকামি কেন করবে? তো সেই চিন্তাটা যে ওরা করছে মাথায়, সেটা ভেবে সদানন্দর ওদেরই খুব বোকা মনে হলো। ও যেরকম খুব সহজভাবে ভাবে, ও তো বাচ্চা, সহজভাবে সরলভাবে ভাবে, সেইভাবেই ও ওদের কথাবার্তা শুনেই বোঝার চেষ্টা করছে এবং সেইভাবেই ওদের সম্বন্ধে ধারণা করার চেষ্টা করছে। যাই হোক, ডাক্তারবাবু তো ইঞ্জেকশন দিয়ে দিল, দেখি কিসের ইঞ্জেকশন ছিল। ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, তাহলে ঘুমের ইঞ্জেকশন ছিল, দেখি কি হলো এরপরে। ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানলাটার কথা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি, এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির। চোখ খুলে দেখি আমার খাটের পাশের টেবিলের সাদা চাদরে ওষুধের বোতলটার ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল কাঠপিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকে আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। তো বুঝলাম যে সদানন্দকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ডাক্তারবাবু ওর আরামের জন্য বা ওর রেস্টের জন্য দিয়েছেন, এবং ওর যখন ঘুম আসছে তখনই ওর বাড়ির জানলার কথা ভেবে খুব মন খারাপ করতে লাগলো, কারণ ও জানি যে বাড়ির জানলার বাইরেই নানা রকম পিঁপড়ে আছে বা অন্যান্য প্রাণী আছে, যাদের দেখেও খুব মজা পেত, আনন্দ পেত। সেসব কিছুই পাচ্ছে না এখানে, সেই জন্য ওর ভীষণ মন খারাপ লাগতে লাগলো, আর ভাবতে লাগলো কখনো বাড়ি ফেরত যাবে। এইসব ভাবতে ভাবতে প্রায় ওর ঘুম এসে গেছে। হঠাৎ খুব সরু গলায় ও শুনলো, সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির। সিপাহী হাজির, সিপাহী মানে সেনা, হাজির মানে উপস্থিত, হ্যাঁ, হুজুর মানে বস বা স্যার, হ্যাঁ, মানে আগেকার দিনে বাংলা সৈন্যদলে বা অবাঙালি সৈন্যদলেও যখন কোনো সেনাপতি বা রাজা সেপাহীদের ডাকতো, তখন তারা এসে বলতো আমি হাজির বা আমি উপস্থিত, বলুন কি বলবেন। হ্যাঁ, তো মানে এটা বলা যে আমি তোমার হুকুম তামিল করার জন্য প্রস্তুত, তুমি আমাকে বলো কি কাজ করতে হবে, আমি এক্ষুনি সেই কাজটা করবো। তো সেরকম দুটো এরকম শুনলো আর কি সিপাহী হাজির, আর দেখলো যে ওর টেবিলের খাটের পাশে যে খাটে ওষুধ ছিল তার পাশে একটা টেবিল, যেখানে ওষুধপত্র রাখা হয়, তার উপর একটা সাদা চাদর আছে, সেই সাদা চাদরের ওপর ওষুধের একটা বোতল, ঠিক তার পাশে বুক ফুলিয়ে, মানে খুব সাহস করে, মানে একদম মাথা উঁচু করে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা এরকম। তো দুজন কে দাঁড়িয়ে আছে না, দুটো লাল কাঠপিঁপড়ে, মানে এক ধরনের লাল পিঁপড়ে, যেগুলো আর কি বেশিরভাগ গাছেই থাকে। তো ওর মনে হলো যখন সেই গাছের ডাল ধরে টেনেছিল, নিশ্চয়ই ওর হাতে উঠে এসেছিলো, আর ওখানেই ওর হাত থেকেই ওই ঘরে পড়ে গেছিলো। ও সদানন্দ তো অত ঝামেলার মধ্যে বুঝতেই পারেনি, কিন্তু ওরা নিশ্চয়ই রয়ে গেছিলো সদানন্দের সঙ্গে বন্ধুত্ব করবে বলে। আমি বললাম সেপাই? জবাব হলো হ্যাঁ হুজুর। বললাম কি নাম তোমাদের? একজন বললো লাল বাহাদুর সিং, আর একজন বললো লালচাঁদ পাঁড়ে। আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাইরের লোক এলে একটু লুকিয়ে ঠুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লালচাঁদ আর লাল বাহাদুর মস্ত সেলাম ঠুকে বললো বহুত আচ্ছা হুজুর। তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। তো এইটুকুনি আমরা পড়বো। এখানে কি হলো আমরা দেখছি, ও তো জিজ্ঞাসা করছে তোমরা সেপাই বলছো, মানে তোমরা সেপাই কেন, তোমরা পিঁপড়ে? বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সেপাই, আমরা আপনার সেপাই, আপনি বলুন আমাদের কি করতে হবে। হ্যাঁ, এরকম একভাবে বলছে। তো হ্যাঁ হুজুর মানে যা বললাম যে বস বা স্যার, মানে যার কথা মানতে আর কি আমরা বাধ্য, তো তুমি সেরকম। তখন ও বললো কি নাম তোমাদের? ওর মনে হলো একজন পিঁপড়ে বললো আমি লাল বাহাদুর সিং, আর একজনের নাম হচ্ছে লালচাঁদ পাঁড়ে। তো ও খুব খুশি হলো, কিন্তু ওদের সাবধান করে দিল যে বাইরের লোকগুলো যেন ওরা তাড়াতাড়ি লুকিয়ে থাকে, কারণ পরিষ্কার হাসপাতালের ঘরে এরকম পিঁপড়ে দেখলে ওদের মেরে দিতে পারে, তো সেই ভয়টা আছে। তো ওরাও খুব করে মস্ত সেলাম ঠুকে, এরকম করে সেলাম ঠুকে যেন বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সেলাম ঠোকা একটা এক্সপ্রেশন আর কি, যে আপনি ঠিক বলেছেন, আপনার কথা আমি মানছি। হ্যাঁ, তো ওরম ভাই বললো হ্যাঁ ওরাও সেলামটাকে বললো হ্যাঁ নিশ্চয়ই, এবং বললো বহুত আচ্ছা মানে হিন্দি কথা এটা, বহুত আচ্ছা মানে খুব ভালো, মানে নিশ্চয়ই হুজুর, আমরা আপনার কথা শুনবো। তো এরপরে ওরা দুজনে খুব সুন্দর একটা গান আরম্ভ করলো, আর সেই গানটা শুনতে শুনতে সদানন্দ ঘুমিয়ে পড়লো। এটা হয়তো পুরোপুরি ওর ইমাজিনেশনে হয়েছে, ও পুরোপুরি কল্পনা করেছে, কিন্তু ও আর সদানন্দ আর পিঁপড়েদের বন্ধুত্ব নিয়েই তো গল্পটা, তো আমরা মেনে নেবো যে এটা সত্যিই হয়েছে। ও ওই পিঁপড়েদের গান শুনেই ঘুমিয়ে পড়েছে অবশেষে। তো এখানে আমরা শেষ করবো। আমরা এবার ইংলিশটা তাড়াতাড়ি পড়ে নিই আমি। Hi all, we are here at the penultimate part of Shodanonder's Khude Jogot. Let us recap a bit. Shodananda is a 13-year-old boy, highly sensitive and attentive to the nature around us.
very unlike boys of his age. He loves observing the various creatures around us, and their antics keep him entertained and give him immense joy. His favorite are ants, with whom he tries to strike up a friendship whenever he can, sometimes by saving them from drowning, sometimes offering them food, sometimes punishing naughty boys of his age who harm ants, and sometimes creating a ruckus so that the adults in his house are distracted from their ant-killing spree. He has observed that ants lead a life very similar to humans and supposes that they could be as intelligent as men or human beings, even though there is a huge physical dissimilarity. Obviously, men and human ants do not look similar in any way, but he has observed ants do work in a way that makes him feel that they are similar. So this makes him more eager to become friends to ants. He also imagines that the ants too consider him their friend, and as they come to sing him songs and greet him with folded front limbs, and even come to him with pleas to save them from any danger. This particularly happens when the people in his family tried to kill ants. The remaining ants from the tree outside his room's window, they had come to plead to him, or plead him that save us or stop this ant killing spree. So in the last video, we saw that Shodanonder was admitted to a hospital to treat his illness and was kept in a very clean room that too newly constructed. It made Shodanonder very upset, since he had evaluated the options of ants being present in that room and concluded that there was no hope of meeting them anywhere inside the room except one place, where in the branch of a mango tree which had grown close to the window of that room. He missed his ant friends so much and could not even get a scope to explore the branch of the mango tree for 2 days. That made him so upset that he breaks a bottle of medicine, earning the ire of the doctor checking him. The doctor's moustache, which was possibly a very thick one, and his spectacles, which were possibly thick black rimmed ones. So these were looks which were maintained by people who are supposedly cannot be messed with, or angrier or more serious. So he observed those features of the doctor, and that made Shodanonder suppose that the doctor wasn't a very nice person. On the third day, when he found that the nurse in his room was asleep, he tried to pull the branch closer to him to check if ants were present or not. How did he do that? By balancing himself on the extension of the window and trying to pull trying to shift himself outside the grill of the window and pull that branch closer. But unfortunately, he slipped, and that created a very slight noise, but it was enough to wake up the nurse, which led to dire consequences for Shodanonder. Let's see what. We'll start from here today. আর যায় কোথা একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে ফেললো, আর সেই সঙ্গে আরও অন্য লোকও এসে পড়লো, তাই আমিও আর কিছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানলা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা, অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙে মরেই যাবে। So in this first paragraph, one line and one paragraph, we see that the nurse gave a scary shout when she saw that Shodanonder was leaning outside that window. She rushed to Shodanonder and then held him tight and pulled him to the bed. Immediately a lot of other people came to, and so Shodanonder could not do anything. The doctor had come. He immediately gave him an injection of something. We'll get to know soon what was that medicine. From the discussion of the people present in the room, Shodanonder understood that they had presumed that Shodanonder was probably trying to jump outside from the window, possibly to escape from the hospital. This amused Shodanonder a lot, who considered the people or the men present in his room stupid, because he knew very well that jumping from that height might lead to broken limbs and even death. He was well aware of it and found it weird that how could the people present in the room, all adults, all intelligent, experienced, how could they suppose that Shodanonder would not be aware of that thing and would try something that stupid of jumping out of the window. Next 5 lines. ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানালাটার কথা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি, এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির। চোখ খুলে দেখি আমার খাটের পাশে টেবিলে সাদা চাদরে ওষুধের বোতলটার ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে 2টো লাল কাঠপিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকেই আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। After the doctor left, Shodanonder started to feel very sleepy. So now we know that this doctor had given him a medicine which was for sleep.
So as he started to feel very sleepy and also started feeling very bad because he was missing the window of his room and wondered when he could go back to his room, because that is the place where he could from where he could observe different animals have various ants visit him in his room, and he was missing all those friends and all those visions, and so he was feeling very bad. He was almost asleep thinking of these things when he suddenly heard a thin voice saying, "Soldier ready at your service, sir. Soldier ready, sir." Shodanonder opened his eyes and found beside the bottle of medicine on the white tablecloth placed on the table beside his bed 2 red ants, the variant commonly found on trees. Shodanonder concluded that they must have climbed his palm while he was trying to reach the branch of the mango tree earlier during the day, and he might not have felt them at all, but they had somehow reached inside the room through his palm. Next 4 lines. আমি বললাম সেপাই, জবাব এলো হ্যাঁ হুজুর। বললাম কি নাম তোমাদের? একজন বলল লাল বাহাদুর সিং আর একজন বলল লালচাঁদ পাঁড়ে। So Shodananda asked, soldiers? I can see ants. Like he was thinking, I can see ants. How come they're calling themselves soldiers? But they answered, yes sir. So it means that they were all present in the room to be of service to Shodananda. Shodananda now asked, what are your names? And one ant replied Lal Bahadur Singh, the other ant replied Lalchand Pandey. Next 2 paragraphs. আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাইরের লোক গেলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লালচাঁদ আর লাল বাহাদুর মস্ত সেলাম ঠুকে বলল, বহুত আচ্ছা হুজুর। তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। We'll end here. Here what happens is Shodananda was very happy to find 2 ant friends in his room, ultimately having met them. But he knew that they were dangerous, so he warned them that they must hide whenever there is any outsider who's visiting the hospital. It's a hospital. If they see any insects or something, they'll immediately kill them. So whenever he advised his friends that whenever any outsider visits, they must immediately hide, otherwise they might be killed. Both Lalchand and Lal Bahadur gave a large salute in acceptance and said, "Sure sir, we'll definitely do that." Then they both started a very nice song, and Shodananda fell asleep while listening to that wonderful song. This is where, as I said, we'll end here, and we'll be completing the story next week. That's the last week for this story. You have to wait to see that there's a wonderful ending to this fantastic saga of a unique friendship between man and ant. Till then, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে এখানেই শেষ করি। আগামী সপ্তাহে এই গল্পের শেষ দেখবে। গল্পটা ভীষণ সুন্দরভাবে শেষ হয়, বেশ লম্বা হলো, কিন্তু শেষটা পড়লেও বুঝতে পারবে বা শেষটা শুনলেও বুঝতে পারবে যে কী আনন্দের একটা সুন্দর মিষ্টি গল্প। আগামী সপ্তাহে শেষ হবে। ততদিন অবধি যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে রেখো। আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।